আসসালামু আলাইকুম বন্ধুরা, শুনছেন গল্পকথা বাই রাবেয়া রাবু। আজ আপনাদের জন্য রয়েছে লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় উপন্যাস ঝিন্দের বন্দি, ষষ্ঠ পর্ব। চম্পা যখন ঝড়োয়া হইতে ফিরিল তখন অপরাহ্ন। কিস্তার ধারের বারান্দায় গৌরী মেঘাচ্ছন্ন মুখে বুকে হাত বাঁধিয়া পাদচারণ করিতেছিল। সঙ্গে কেহ ছিল না। ময়ূরবাহনের শ্লেষ বিদ্রূপ একটা কাজ করিয়াছিল। গৌরীর মনে তাহার নিজের অজ্ঞাতসারে যে আলস্যের ভাব আসিয়াছিল, তাহাকে সে চাবুক মারিয়া একটু বেশি মাত্রায় চাঙা করিয়া দিয়ে গিয়াছিল। অপমান জর্জরিত বুকে গৌরী ভাবিতেছিল, প্রাণ যায় যাক, শঙ্কর সিংকে ওই ধৃষ্ট কুকুরগুলার কবল হইতে উদ্ধার করিতেই হইবে। আর কলাকৌশল নয়, রক্তে সাঁতার দিয়ে যদি এ কাজ সিদ্ধ হয় তাও সে করিবেই। ময়ূরবাহনের মতো স্পর্ধিত শয়তানগুলোকে সে দেখাইয়া দিবে বাঙালি কোন ধাতুতে নির্মিত। বাঙালি নটুয়া, ওই কথাটাতেই তাহার মাথায় রক্ত চড়িয়ে গিয়াছিল। ময়ূরবাহন ও উদিত সিংয়ের রক্ত দিয়া এ অপমানের লাঞ্ছনা যতক্ষণ সে মুছিয়ে দিতে না পারিবে, ততক্ষণ যে তাহার প্রাণের শান্তি নাই তাহাও সে বুঝিয়াছিল। এই প্রতিহিংসা পিপাসার কাছে নিজের প্রাণের মূল্য তুচ্ছ হইয়া গিয়াছিল। চম্পার পায়জনিয়ার আওয়াজ শুনিয়া গৌরী রক্তরাঙা চিন্তার আবর্ত হইতে উঠিয়া আসিল। চম্পা কোনো কথা না বলিয়া নিজের আংরাখার ভিতর হইতে একখানা চিঠি বাহির করিয়া তাহার হাতে দিল। চিঠির উত্তর গৌরী প্রত্যাশা করে নাই। ভ্রুকুঞ্চিত করিয়া সেটা খুলিবার উপক্রম করিতেছে, এমন সময় বাহিরে নাগরার শব্দ শোনা গেল। গৌরী ক্ষিপ্রহস্তে চিঠিখানা পকেটে পুরিল। ধনঞ্জয় প্রবেশ করিলেন, তাহার হাতে একখানা কাগজ। গৌরী জিজ্ঞাসা করিল, কি সর্দার? সর্দার বলিলেন, উদিতের নিমন্ত্রণ গ্রাহ্য করে চিঠি লেখা হলো, এটাতে সহি দস্তখত করে দিন। গৌরী চিঠিখানা পড়িয়া দস্তখত করিতে করিতে বলিল, কবে যাওয়া স্থির করলে? এখনো স্থির করিনি, আপনি কবে বলেন? কালই। আর দেরি নয় সর্দার, যত শীঘ্র সম্ভব তোমাদের কাজকর্ম চুকিয়ে দিয়ে আমি যেতে চাই, তা সে যেখানেই হোক। ধনঞ্জয় চকিতে চম্পার দিকে ফিরিয়ে বলিলেন, চম্পা, তুমি ক্লান্ত হয়েছ, কাপড় চোপড় ছাড়ো গিয়ে। চম্পা প্রস্থান করিল। ধনঞ্জয় বলিলেন, চম্পা জানে না। যা হোক, কি বলছিলেন? বলছিলাম যেখানে হোক এবার আমি যেতে চাই, তা পরলোকে হলেও দুঃখ নেই। মনে একটা পূর্বাভাস পাচ্ছি যে আমার জীবনে সন্ধিক্ষণ উপস্থিত হয়েছে। যুদ্ধের ঘোড়ার মতো আমার প্রাণ অস্থির হয়ে উঠেছে। তোমাদের আস্তাবল থেকে তাকে এবার ছেড়ে দাও, সে একবার যুদ্ধক্ষেত্রে গিয়ে দাঁড়াক, তারপর যা হবার হবে। যদি মৃত্যুই আসে তাতে আক্ষেপ করবার কিছুই নেই, কারণ জীবনটাকে আঙুরের মতো তুলার পেটারির মধ্যেই ঢেকে রেখে বেঁচে থাকাকে বেঁচে থাকা মনে করি না। ধনঞ্জয় কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে গৌরীর মুখের দিকে তাকাইয়া রহিলেন, তারপর দ্রুত তাহার কাছে আসিয়া দুই হাতে দুই স্কন্ধ চাপিয়ে ধরিয়া বলিলেন, রাজা, আজ আপনার মন ভালো নেই। মৃত্যুকে কোন মর্থ পরোয়া করে? মৃত্যু আমাদের কাছে খেলার বস্তু, উপহাসের বস্তু। তার কথা বেশি চিন্তা করলে তাকে বড় করে তোলা হয়। সুতরাং মৃত্যুর কথা আমরা ভাবব না, আমরা ভাবব শুধু কাজের কথা, কর্তব্যের কথা। যেমন আমাদের বাধা দিয়েছি, অপমান করেছি, তাদের বুকে পা দিয়ে কি করে আমরা তাদের মাটির সঙ্গে মিশিয়ে দেব, এই হবে আমাদের চিন্তা। শত্রুর কাছে লাঞ্ছিত হয়ে যারা নিজের মৃত্যু চিন্তা করে তারা তো কাপুরুষ। বীর যারা, তারা শত্রুর মৃত্যু চিন্তা করে। গৌরী একটু হাসিয়া বলিল, সেই চিন্তাই আমি করছি সর্দার, এবং যতক্ষণ না চিন্তাকে কাজে পরিণত করতে পারবো ততক্ষণ আমার রক্ত ঠান্ডা হবে না। ধনঞ্জয় তাহাকে ছাড়িয়ে দিয়ে বলিলেন, ব্যাস, এই কথাই তো আমরা আপনার মুখে শুনতে চাই। দেওয়ান কালীশঙ্করের বংশধর আপনি। ঝিন্দে এসে আপনি যদি কারোর সামনে মাথা হেঁট করেন তাহলে তার রক্তের অপমান হবেই। গৌরীর মুখে এতক্ষণে সত্যকার হাসি ফুটিল।
সে বলিল, সর্দার, আজ নিয়ে তুমি 3বার দেওয়ান কালীশঙ্করের নাম করলে। এবার কিন্তু তোমাকে বলতে হচ্ছে ঝিন্দের সঙ্গে কালীশঙ্করের সম্বন্ধ কি, এবং কেনই বা তার বংশধর ঝিন্দে এসে মাথা উঁচু করে চলবে। মাথা উঁচু করে চলবে তার কারণ, কিন্তু আজ নয়, সে গল্প আরেকদিন বলবো, এখন অনেক কাজ। গৌরীর হাত হইতে চিঠিখানা লইয়া বলিলেন, তাহলে কালই যাওয়া স্থির? সেই রকম বন্দোবস্ত করি। হ্যাঁ, কিন্তু একটা কথা, উদিত খামোখা আমায় শক্তিগড়ে নিমন্ত্রণ করলে, তার উদ্দেশ্য কিছু আন্দাজ করতে পারলে? আপনি পেরেছেন? বোধহয় পেরেছি। আকস্মিক দুর্ঘটনা কেমন? আমারও তাই মনে হয়, কিন্তু তা হবে না বলিয়া ধনঞ্জয় প্রস্থান করিলেন। গৌরী 2বার বারান্দায় পায়চারি করিল, তারপর পকেটে হাত দিয়া দেখিল চম্পার আনিত চিঠিখানা এখনো খোলা হয় নাই। সে একবার চারিদিকে তাকাইল, কেহ কোথাও নাই। একটু ইতস্তত করিল, কিন্তু এখানে চিঠি খুলিয়া পড়িতে ভরসা হইল না। হয়তো এক্ষুনি কেহ আসিয়া পড়িবে। নিজের ঘরে গিয়া গৌরী জানালার ধারে দাঁড়াইল। ঠিক জানালার নিচে দিয়েই কিস্তার গাঢ় নীল জল বহিয়া যাইতেছে, কলো কলো ছলো ছলো শব্দ করিতেছে। গৌরী কম্পিত বক্ষে চিঠি বাহির করিল, তারপর ধীরে ধীরে মোহর ভাঙিয়া পড়িল। কৃষ্ণা লিখিয়াছে, স্বস্তে শ্রীদেবপাদ মহারাজ শঙ্কর সিংহের চরণাম্বুজে দাসী কৃষ্ণাবাইয়ের শতকোটি প্রণাম। আপনার লিপির মর্ম আমাদের হৃদয়ঙ্গম হইল না। আপনি অনুরোধ করিয়াছেন সখী যেন আপনাকে ভুলিয়া যায়। প্রথমে মন কাড়িয়া লইয়া পরে ভুলিয়া যাইতে বলা মহারাজের এ পরিহাস উপভোগ্য বটেই। আগে আমার সখীর মন ফিরাইয়া দিন, তারপর ভুলিবার কথা ভাবা যাইবে। কিন্তু তাহাও কয়দিনের জন্য? আপনার কি আদেশ, বিবাহের পরও সখী আপনাকে ভুলিয়া থাকিবেন? বুঝিতেছি, সখীর মনে ব্যথা দিয়া আপনি নিজেও কষ্ট পাইতেছেন, কিন্তু কষ্ট পাইবার প্রয়োজন কি? যাহার মানভঞ্জন করিলে দুইজনেরই মনের কষ্ট দূর হইবে, তিনি তো কাছেই রহিয়াছেন, মাঝে শুধু ক্ষীণ কিস্তার ব্যবধান। অবশ্য একটা কথা গোপনে আপনাকে বলতে পারি। মানভঞ্জনের পূর্বেই আপনার পত্র দর্শনে সখীর অর্ধেক অভিমান দূর হইয়াছে, মুখে হাসি ফুটিয়াছে। শুধু তাই নয়, গানও ফুটিয়াছে। শুনিতে পাইতেছি তিনি পাশের ঘরে চঞ্চল হইয়া ঘুরিয়া বেড়াইতেছেন আর মৃদুস্বরে গান করিতেছেন। গানটি কি শুনিবেন? মীরার দোহা, মেরে জনম মরণ কি সাথী, তোহেন বিশ্বরী দিন রাতি। আপনার ভুলিয়া যাওয়ার অনুরোধের জবাব পাইলেন তো? আপনি কি আমার প্রিয় সখীকে গুণ করিয়াছেন, যার অভিমান শত সাধ্য সাধনাতেও ভাঙে না? আপনার এতটুকু চিঠির অনুতাপে সেই রাজরানী গলিয়া জল হইয়া গেলেন। ভালো কথা, আপনি বৈদ্যুতিক আলোটা কাল রাত্রে ভুল করিয়া ফেলিয়া গিয়াছেন। সখী সেটিকে দখল করিয়াছেন এবং বলিয়াছেন, আজ রাত্রে বিশ্রামের পূর্বে নিজের শয়নকক্ষের জানালা হইতে তাহার আলো ফেলিয়া দেখিবেন। কিস্তার ব্যবধান পার হইয়া সে আলো আপনার জানালা পর্যন্ত পৌঁছায় কিনা। আপনার শয়নকক্ষের জানালা যে সখীর শয়নকক্ষের জানালার ঠিক মুখোমুখি, তাহা চম্পা বহিনের মুখে জানিয়া লইয়াছি। মধ্যে কেবল ক্ষীণা কিস্তার ব্যবধান, অলমিতি। রাত্রি 10টার মধ্যেই ঝিন্দের রাজপুরী নিশুতি হইয়া গিয়াছিল। কাল প্রভাতেই শক্তিগড় যাত্রা করিতে হইবেই, তাই ধনঞ্জয় সকাল সকাল বিশ্রামের জন্য প্রস্থান করিয়াছিলেন। কেবল রুদ্ররূপ নিয়ম মতো শয়ন কক্ষের দ্বারে পাহারায় ছিল। দীপহীন কক্ষের জানালায় দাঁড়াইয়া গৌরী বাহিরের অন্ধকারের দিকে তাকাইয়াছিল। কিস্তার জলে ঝড়োয়া রাজপ্রসাদের আলো পড়িয়া সোনালি জরির মতো কাঁপিতেছিল। নদীর উপর নৌকার যাতায়াত বন্ধ হইয়া গিয়াছে, কেবল কিস্তার খরস্রোত নাচিতে নাচিতে ছুটিয়াছে। সেই মহাপ্রতাপের মুখে যেখানে হইতে সে ফেনহাস্যে উন্মুখর কল্লোলে নিচের উপত্যকার বুকে ছাপাইয়া পড়িতেছে, যেন এমনি করিয়া তটহীন শূন্যতায় নিজেকে নিঃশেষে ঢালিয়া দেওয়াই তাহার জীবনের চরম সার্থকতা। গৌরী ভাবিতেছিল,
আজ রাত্রিটা শুধু আমার, কাল কোথায় থাকিব, বাঁচিয়া থাকিব কিনা কে জানে। যদি মরতেই হয়, মৃত্যু পথের পাথেয় সংগ্রহ করিয়া লইব না। কস্তুরীর মুখের দুইটি কথা তার গলা এখনো ভালো করিয়া শুনি নাই, শেষবার শুনিয়া লইব না। ইহাতে কাহার কি ক্ষতি? মেরে জনম মরণ কি সাথী? কথাগুলি গৌরীর স্নায়ুতন্ত্রের উপর ঝংকার দিয়া উঠিল। কস্তুরী তাহাকে ভালোবাসিয়াছে, তোহে না বিশরী দিন রাতি, দিবারাত্রি তোমাকে ভুলিতে পারি না। কাল গৌরী তাহাকে নবদ্বীপ্ন অনুরাগ ফুলটিকে আঘ্রাণ না করিয়া অবহেলা ভরে চলিয়া আসিয়াছিল, তবু সে অভিমান ভুলিয়া গাহিয়াছে তোহে না বিশরী দিন রাত্রি। কারবায় বন্ধ গোলাপ আতরের চাপা গন্ধের মতো এই অনুভূতি তাহার দেহের সীমা ছাপাইয়া যেন অন্ধকার ঘরের বাতাসকে পর্যন্ত উন্মাদ করিয়া তুলিল। কস্তুরী তাহাকে ভালোবাসিয়াছে, তবে এখন আর সাবধান হইয়া লাভ কি? যাহা হইবার তাহা তো হইয়া গিয়াছে। এখন কর্তব্য বুদ্ধির দোহাই দিয়া সাধু জমি সাজিয়া কে তাহাকে ঠকাইবে? একদিন তিক্ত বিষের পাত্র তো তাহাকে কণ্ঠ ভরিয়া পান করিতে হইবে, তবে এখন অমৃতের পাত্র হাতের কাছে পাইয়া সে ঠেলিয়া সরাইয়া দিবে কেন? ঝরোয়ার প্রসাদের দ্বীপগুলি ক্রমে নিবিয়া গেল। কেবল একটি মৃদু বাতি দ্বিতলের একটি গবাক্ষ হইতে দেখা যাইতে লাগিল। গৌরী নির্নিমেষ চক্ষে সেই দিকে চাহিয়া রহিল। চাহিয়া চাহিয়া একসময় তাহার মনে হইল যেন গবাক্ষের সম্মুখে কে আসিয়া দাঁড়াইয়াছে। এতদূর হইতে স্পষ্ট দেখা যায় না, তবু তাহার মনে হইল এক কস্তুরী। কিছুক্ষণ রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করিবার পর হঠাৎ বৈদ্যুতিক টর্চ জ্বলিল। কিস্তার জলের উপর এদিক ওদিক আলো ফেলিয়া তাহার জানালার উপর আসিয়া স্থির হইল। আলো অবশ্য অতি অস্পষ্ট, কেবল নীহারিকার মতো একটা প্রভা গৌরীর মুখখানাকে যেন মণ্ডল পরিবেষ্টিত করিয়া দিল। জানালার বাহির পর্যন্ত ঝুঁকিয়া গৌরী হাত নাড়িল, তৎক্ষণাৎ আলো নিভিয়া গেল। ক্ষণকাল পরে আবার জ্বলিল, আবার তক্ষুনি নিবিয়া গেল। আলোকধারিণী যেন গৌরীর সহিত কৌতুক করিতেছে। ঘরের মধ্যস্থলে ফিরিয়া আসিয়া গৌরী ক্ষণকাল হেটমুখে স্থির হইয়া দাঁড়াইল। তারপর সন্তর্পণে দ্বারের কাছে গিয়া পর্দা ঈষৎ সরাইয়া উকি মারিল। রুদ্ররূপ দূরের একটা বদ্ধ দ্বারের দিকে তাকাইয়া না জানি কিসের স্বপ্ন দেখিতেছে। গৌরী নিঃশব্দে দরজা ভিতর হইতে বন্ধ করিয়া দিল। তারপর আবার জানালার পাশে আসিয়া দাঁড়াইল। এই সময় আবার 2-3 বার দূর গবাক্ষে আলো জ্বলিয়া নিভিয়া গেল। গৌরী আর দ্বিধা করিল না। তাহার প্রিয়া তাহাকে ডাকিতেছে, এসো এসো বলিয়া বারবার আহ্বান করিতেছে। সে মনে মনে উচ্চারণ করিল, কস্তুরী কস্তুরী। গায়ের জামাটা সে খুলিয়া ফেলিল। একটা পাগড়ির কাপড় জানালার পাশে শক্ত করিয়া বাঁধিয়া বাহিরের দিকে ঝুলাইয়া দিল। তারপর নগ্ন দেহে সেই রজ্জু ধরিয়া ধীরে ধীরে অবতরণ করিয়া কিস্তার জলে নিজেকে নামাইয়া দিল। ঝরোয়ার রাজপুরী নিস্তব্ধ, অন্ধকার। কেবল কস্তুরীর ঘরে একটি মৃদু দ্বীপ জ্বলিতেছে। দ্বীপের আলোকে ঘরটি সুস্পষ্ট হইয়া ওঠে নাই, শুধু একটি স্নিগ্ধ ছায়াময় স্বচ্ছতার সৃষ্টি করিয়াছে। পালঙ্কের ঠিক পাশেই মেজে রেশমের গালিচার উপর কস্তুরী একটি হাত মাটিতে রাখিয়া হেটমুখে বসিয়াছিল। গৌরী একটা শাল সিক্ত দেহে জড়াইয়া পালঙ্কের উপর বাম বাহু রাখিয়া কস্তুরীর মুখের পানে তাকাইয়াছিল। অদূরে পর্দা ঢাকা দ্বারের পাশে কৃষ্ণা চিত্রার পিতার মতো দাঁড়াইয়া পাহারা দিতেছিল। অনেকক্ষণ নীরবে কাটিয়াছে। জল হইতে উঠিবার পর গৌরীকে লইয়া কৃষ্ণা যখন কস্তুরীর ঘরে উপস্থিত হইয়াছিল, তখন গুটি কয়েক কথা হইয়াছিল। কৃষ্ণা এই দুঃসাহসিকতার জন্য তাহাকে সস্নেহ বিগলিত কণ্ঠে তিরস্কার করিয়াছিল। কস্তুরীর ঠোঁট দুইটি বারবার কাঁপিয়া উঠিয়াছিল, কিন্তু কোনো কথা বাহির হয় নাই। শুধু তাহার নিতল চোখ দুটির দৃষ্টিতে যে গভীর অনির্বচনীয় ভাবাবেশ ঘনাইয়া উঠিয়াছিল, তাহাই গৌরীকে পুরস্কৃত করিয়াছিল। তারপর কথার ধারা কেমন যেন ক্ষীণ হইয়া ক্রমে পামিয়া গিয়াছিল। কৃষ্ণা কিছুক্ষণ তাহাদের পাশে নীরবে দাঁড়াইয়া থাকিয়া
অপ্রতিভভাবে সরিয়া গিয়া পাহারা দিবার অছিলায় দ্বারের কাছে দাঁড়াইয়াছিল। সুদীর্ঘ নিঃশ্বাস পতনের সঙ্গে কস্তুরী চোখ তুলিয়া চাহিল। দুইজনের চোখাচোখি হইল। দুইটি চোখ মাধুর্যের গাঢ়তায় গম্ভীর, অন্য দুইটি জিজ্ঞাসার ব্যগ্রতায় ব্যাকুল। গৌরী অনুচ্চ কণ্ঠে বলিয়া উঠিল, কস্তুরী। কস্তুরীর চোখ নামাইয়াছিল, আবার তুলিল। গৌরী সাগ্রহ কণ্ঠে বলিল, কালকের অপরাধ ক্ষমা করেছ? একটুখানি হাসি কিংবা হাসির আভাস কস্তুরীর ঠোঁটের কোণ দুইটিকে ঈষৎ প্রসারিত করিয়া দিল। কস্তুরী আবার চক্ষু অবনত করিল। গৌরী আরেকটু কাছে সরিয়া আসিয়া ব্যগ্র কণ্ঠে বলিতে লাগিল, রানী, আমার বুকের মধ্যে যে কি তুফান বইছে তা যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে তুমি আমাকে কি করেছ। তোমাকে দেখে আমার আশা মেটে না, আবার বেশিক্ষণ দেখতেও ভয় করে, মনে হয় বুঝি অপরাধ করছি। আমার প্রাণের এই উচ্ছৃঙ্খল অবস্থা তোমাকে বোঝাতে পারবো না। ইচ্ছে হয় তোমাকে নিয়ে এমন কোথাও চলে যাই যেখানে রাজ্য নেই, রাজা নেই, রানী নেই, শুধু তুমি আর আমি, শুধু আমাদের ভালোবাসা। কস্তুরী, তোমার ইচ্ছে করে না? কস্তুরীর মাথা আরেকটু অবনত হইল। নিঃশ্বাস পতনের শব্দের মতো লঘু অপুষ্ট স্বরে সে বলিল, করে। সহসা হাত বাড়াইয়া কস্তুরীর আঁচলের প্রান্ত চাপিয়া ধরিয়া গৌরী বলিল, কস্তুরী, চলো আমরা তাই যাই। কিন্তু সঙ্গে সঙ্গে তাহার চটকা ভাঙিয়া গেল। এ কি অসঙ্গত অর্থহীন প্রলাপ সে বকিতেছে। একটু চুপ করিয়া থাকিয়া আবার বলিল, আমি জানি তুমি আমায় ভালোবাসো। কৃষ্ণার চিঠিতে আজ তা আমি জানতে পেরেছি, কিন্তু একটা কথা জানবার জন্য আমার সমস্ত অন্তরাত্মা ব্যাকুল হয়ে রয়েছে। কস্তুরী। কস্তুরী প্রশ্নভরা দৃষ্টি তুলিল। গৌরী আবার আরম্ভ করিতে গিয়া থামিয়া গেল। এতক্ষণ সে ভুলিয়া গিয়াছিল যে কৃষ্ণা দ্বারের কাছে দাঁড়াইয়া আছে। এখন তাহার দিকে চোখ পড়িতে সে কস্তুরীর আঁচল ছাড়িয়া দিল। কিন্তু যে প্রশ্নটা তাহার কণ্ঠাগ্রে আসিয়া উপস্থিত হইয়াছে তাহার উত্তর জানিবার অধীরতা তাহাকে অস্থির করিয়া তুলিল। সে কৃষ্ণার দিকে ফিরিয়া বলিল, কৃষ্ণা, তুমি একবারটি বাইরে যাবে? বেশি নয়, 2 মিনিটের জন্য। কৃষ্ণা মুখ ফিরাইয়া একটু ভ্রু তুলিল, গৌরীর দিকে একটা সুতীক্ষ্ণ দৃষ্টিপাত করিল, তারপর মৃদু কণ্ঠে বলিল, আচ্ছা, কিন্তু ঠিক 2 মিনিট পরেই আমি আবার ফিরে আসব। কৃষ্ণা পর্দার আড়ালে অন্তর্হিত হইয়া গেল। গৌরী তখন কস্তুরীর মুখের খুব সন্নিকটে মুখ আনিয়া গাঢ়স্বরে বলিল, কস্তুরী, একটা কথার উত্তর দেবে কি? গম্ভীর আয়ত চোখ দুইটি গৌরীর মুখের উপর স্থির হইল। একটু বিস্ময়, একটু কৌতূহল, অনেকখানি ভালোবাসা সে দৃষ্টিতে মাখানো ছিল। গৌরী আর আত্মসংবরণ করিতে পারিল না। কস্তুরীর যে হাতনা কোলের উপর পড়িয়াছিল সেটা 2 হাতের মধ্যে তুলিয়া লইল। একটা সুদীর্ঘ নিঃশ্বাস টানিয়া বলিল, কস্তুরী, তোমার চোখের মধ্যে যা দেখতে পাচ্ছি তাতে আমার মন আর শাসন মানছে না। মনে হচ্ছে, তবু তুমি একটা কথা বলো, আমি যদি শঙ্কর সিং না হতাম, ঝিন্দের রাজা না হতাম, তবু কি তুমি আমায় ভালোবাসতে? কস্তুরীর হাতটি গৌরীর মুঠির মধ্যে একটু নড়িল, গ্রীবা একটু বাঁকিল। একবার মনে হইল বুঝি সে উত্তর দিবেই, কিন্তু সে উত্তর দিল না, নিজের কঙ্কনের দিকে চাহিয়া রহিল। গৌরী তখন আরো ব্যগ্রভাবে বলিতে লাগিল, কস্তুরী, মনে করো আমি ঝিন্দের শঙ্কর সিং নই। মনে করো আমি একজন সামান্য বিদেশী, কোনো দূর দেশ থেকে এসে হঠাৎ ঘটনাচক্রে তোমার সঙ্গে দেখা হয়েছে, তবু কি তুমি আমায় ভালোবাসবে? কস্তুরী গৌরীর মুখের দিকে চাহিল, তাহার চোখ দুইটি একটু ঝাপসা দেখাইল, অধর যেন ঈষৎ কাঁপিতেছে। তারপর তাহার ধরা ধরা অবরুদ্ধ কণ্ঠস্বর শোনা গেল, আমাকে কি পরীক্ষা করছেন? না না কস্তুরী, কিন্তু তুমি শুধু বলো যে তুমি আমাকেই ভালোবাসো। রাজ্য সম্পদ বাদ দিলেও তোমার ভালোবাসা লাঘব হবে না।
ক্ষণকাল কস্তুরী নীরব রহিল। তারপর গৌরীর চোখে চোখ রাখিয়া ধীরে ধীরে বলিল, আপনি যদি একজন সামান্য সিপাহী হতেন, আপনার পরিচয় ছিন চরোয়ার কেউ না জানত, আপনি যদি অখ্যাত বিদেশী হতেন, তবু আপনি আপনি আমার মালিক। অকস্মাৎ কস্তুরীর চোখ ছাপাইয়া বুকের কাপড়ের উপর কয়েক ফোঁটা অশ্রু ঝরিয়া পড়িল। কস্তুরী! গৌরীর কণ্ঠস্বর থরথর করিয়া কাঁপিয়া উঠিল। সে হাত দিয়া কস্তুরীর চিবুক তুলিয়া ধরিবার চেষ্টা করিতে করিতে বলিতে শুরু করিল, তবে শোনো, আমি। ঠিক এই সময় দ্বারের পর্দা নড়িয়া উঠিল। কৃষ্ণা প্রবেশ করিল। আর একটু হইলে দুনির্বার আবেগের মুখে গৌরীর সত্য কথা প্রকাশ করিয়া ফেলিত। কৃষ্ণার আবির্ভাবে সে থামিয়া গেল। কৃষ্ণা যেন তাহাকে কঠিন বাস্তব জগতে টানিয়া ফিরাইয়া আনিল। সে বা হাতটা একবার চোখের উপর দিয়া চালাইয়া উঠিয়া দাঁড়াইল। কৃষ্ণা আসিয়া হাসিমুখে বলিল, হ্যাঁ, এবার বাঁধন ছিঁড়তে হবে। রাত দুপুরের ঘণ্টা অনেকক্ষণ বেজে গেছে। গৌরীর গলার ভিতর যেন একটা কঠিন পিণ্ড আটকাইয়া গিয়াছিল। সে গলা ঝাড়িয়া পরিষ্কার করিয়া বলিল, কাল সকালেই আমি শক্তিগড় যাচ্ছি। হয়তো আর। তাহার কথা শেষ না হইতেই কৃষ্ণা বলিয়া উঠিল, শক্তিগড়? কস্তুরীর চোখের জল তখনও শুকায় নাই, কিন্তু তাহারই ভেতর হইতে নিমেষের জন্য কৌতুক মাখানো দৃষ্টি কৃষ্ণার মুখের পানে তুলিল। গৌরী বলিল, শিকারে যাচ্ছি, কবে ফিরব বলতে পারি না, হয়তো। কৃষ্ণা মুখ টিপিয়া বলিল, হয়তো সেখানে কত আশ্চর্যের ব্যাপার ঘটতে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি, কে জানে। গৌরী কৃষ্ণার মুখের প্রতি অর্থপূর্ণভাবে তাকাইয়া বলিল, তা পারে। আজ তাহলে চললাম। কস্তুরী উঠিয়া দাঁড়াইল। সতৃষ্ণ চক্ষে তাহার দিকে চাহিয়া গৌরী বলিল, কস্তুরী, চললাম, হয়তো। নৃত্য চঞ্চল চোখে কৃষ্ণা বলিল, হয়তো শক্তিগড় থেকে ফেরবার আগেই আবার দেখা হবে, আর কাতরভাবে বিদায় নেবার দরকার নেই। গৌরী কেবল একটা নিঃশ্বাস ফেলিল। কৃষ্ণা বলিল, চলুন, আপনাকে আমার ডিঙিতে করেই আপনার ঘাটে পৌঁছে দিই। গৌরী মাথা নাড়িয়ে বলিল, না, তোমাকে আর কষ্ট দেব না। যেভাবে এসেছি সেইভাবেই ফিরে যাব। কস্তুরীর মুখে আশঙ্কার ছায়া পড়িল। সে অতি মৃদুস্বরে বলিল, কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটবে না কস্তুরী? আমি এখন মরব না। যদি মরি তো শক্তিগড়ে, এখানে নয়। বলিয়া গৌরী মাথা নাড়িয়া হাসিল। কৃষ্ণা বলিল, ও কি কথা? সখীকে মিছিমিছি ভয় পাইয়া দিচ্ছেন কেন? চলুন। চলো কৃষ্ণা। দ্বারের কাছে গৌরী ফিরিয়া দেখিল কস্তুরী তাহার দিকে একদৃষ্টে চাহিয়া আছে। একটা উচ্ছ্বসিত দীর্ঘ নিঃশ্বাস চাপিয়া সে ঘর হইতে বাহির হইয়া গেল। এই শেষ দেখা। অন্ধকারে ঘাটের পাদমূলে আসিয়া গৌরী কৃষ্ণার হাত চাপিয়া ধরিল। ব্যাকুল স্বরে বলিল, কৃষ্ণা, হয়তো আমাদের আর দেখা হবে না। এই শেষ দেখা। যদি আমাদের জীবনে এমন কোনো বিপর্যয় ঘটে যায় যা এখন তোমাদের কল্পনারও অতীত, তুমি কস্তুরীকে ছেড়ো না, সর্বদা তার কাছে থেকো। তুমি কাছে থাকলে হয়তো সে শান্তি পাবে। বলিয়া উত্তরের প্রতীক্ষা না করিয়া জলে ঝাঁপাইয়া পড়িল। হায়, মানুষ যদি ভবিষ্যৎ দেখিতে পাইত। পরদিন প্রভাতে শক্তিগড় যাত্রার কথা রাজসংসারে প্রচারিত হইল। চম্পা পূর্বাহ্নে কিছু জানিত না। সংবাদ পাইয়া তাহার ভারী অভিমান হইল। যাত্রার আয়োজন সব ঠিকঠাক হইয়া গিয়াছে, আজই যাওয়া হইবে, অথচ সে কিচ্ছু জানে না। মুখ ভার করিয়া সে রাজার মহলের দিকে চলিল। দ্বারের সম্মুখে রুদ্ররূপ দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিয়া চম্পা ভ্রুভঙ্গি করিয়া বলিল, রাজা আজ শক্তিগড়ে যাচ্ছেন, তুমি আগে থেকে জানতে? উদাসভাবে ঊর্ধ্বদিকে তাকাইয়া রুদ্ররূপ বলিল, জানতাম। তবে আমাকে বলনি কেন?
বক্ষ বাহুবদ্ধ করিয়া রুদ্ররূপ জবাব দিল, দরকার মনে করিনি। চম্পা রাগিয়া বলিল, দরকার মনে করনি? তোমার কি কোনোদিন বুদ্ধি হবে না? এখন আমি এত কম সময়ের মধ্যে তৈরি হয়ে নেব কি করে বলো দেখি? রুদ্ররূপ বিস্ময়ে ভ্রু তুলিয়া বলিল, তুমি তৈরি হবে কি জন্যে? অধীর স্বরে চম্পা বলিল, বোকা কোথাকার, রাজার সঙ্গে আমাকে যেতে হবে না? রুদ্ররূপ যেন স্তম্ভিতভাবে বলিল, রাজার সঙ্গে তুমি যাবে? সে আকিবার। পথ ছাড়ো, তোমার সঙ্গে আমি বকতে পারি না। রুদ্ররূপ রাজার ঘরের দরজা আগলাইয়া দাঁড়াইল, বলিল, চম্পা, রাজার সঙ্গে তোমার যাওয়া হতে পারে না। চম্পা অবাক হইয়া গেল। কিছুক্ষণ রুদ্ররূপের মুখের পানে তাকাইয়া বলিল, তার মানে রাজা কি কোনো হুকুম জারি করেছেন? না, কিন্তু তোমার যাওয়া চলবে না। কেন চলবে না শুনি? রাজা যে কাজে যাচ্ছেন সে কাজে অনেক বিপদের সম্ভাবনা। বিপদের সম্ভাবনা? রাজা তো বেড়াতে যাচ্ছেন, আর বিপদের সম্ভাবনা যদি থাকে তবে তো আমি যাবই। আমি না গেলে তার পরিচর্যা করবে কে? চম্পা, জিদ করো না। আমরা ভয়ঙ্কর কাজে যাচ্ছি, মেয়ে মানুষ সঙ্গে থাকলে সব ভেস্তে যাবে। তোমার যাওয়া কিছুতেই হতে পারে না। তোমার হুকুম নাকি? হ্যাঁ, আমার হুকুম। তোমার হুকুম আমি মানি না। তুমি আমার মালিক নও। বলিয়া চম্পা সগর্বে রুদ্ররূপকে সরাইয়া ভেতরে প্রবেশের উপক্রম করিল। চম্পা দেই। চম্পা চমকিয়া মুখ তুলিল। এমন দৃঢ়, এত কঠিন স্বর রুদ্ররূপের সে কক্ষণও শুনে নাই। দুজনে কিছুক্ষণ পরস্পরের পানে চাহিয়া রহিল। তারপর আস্তে আস্তে চম্পার চোখ নত হইয়া গেল। ঠোঁট দুইটি ফুলিতে লাগিল। রুদ্ধ রোদনের কণ্ঠে সে বলিল, আমি তাহলে যেতে পাবো না? রুদ্ররূপের কণ্ঠস্বরও কোমল হইল। সে বলিল, না, এবার নয়। এবার লক্ষ্মী মেয়ের মতো ঘরে থাকো, আমরা শীঘ্রই ফিরে আসব। চম্পা হেঁটমুখে দাঁড়াইয়া রহিল। হঠাৎ এক মুহূর্তের অবস্থার সম্পূর্ণ পরিবর্তন হইয়া গিয়াছে। কোন ইন্দ্রজালে এমন হইল? এতদিন চম্পা রুদ্ররূপকে নাকে দড়ি দিয়া ঘুরাইয়াছে, আর আজ? বশীভূতা চম্পা একবার জল ভরা চোখ দুইটি রুদ্ররূপের মুখের পানে তুলিল। দর্প, তেজ, খরসান কথা, আর কিচ্ছু নাই। বোধহয় এতদিনে চম্পা প্রথম নারীত্ব লাভ করিল। স্থলিত অঞ্চল মাটিতে লুটাইতে লুটাইতে সে ফিরিয়া গেল। যতক্ষণ দেখা গেল সত্ত্বাধিকারী প্রভুর মতো রুদ্ররূপ তাহার দিকে তাকাইয়া রহিল। সিংগড় হইতে যে প্রাচীন পথ সিধা তীরের মতো শক্তিগড়ের দিকে চলিয়ে গিয়াছে, কিস্তা নদীটি চপল গতি সঙ্গীর মতো প্রায় সর্বদাই তার পাশে পাশে চলিয়াছে। কখনো মোড় ফিরিয়া ঈষৎ দূরে চলিয়া গিয়াছে, আবার বাকিয়া পথের ঠিক পাশে আসিয়া উপস্থিত হইয়াছে। বেলা দ্বিপ্রহরের সেই পথ দিয়া গৌরী তাহার সওয়ারের দল লইয়া চলিয়াছিল। সব শুদ্ধ 50 জন সওয়ার আগে পিছে চলিয়াছে, মধ্যে গৌরী, সর্দার ধনঞ্জয় ও রুদ্ররূপ। সওয়ারদের কোমরে তরবারি, হাতে বর্ষা। রুদ্ররূপের কোমরে তরবারি আছে, কিন্তু বর্ষা নাই। ধনঞ্জয়ের কটিবন্ধে সর্দারের ভারী পিস্তল। গৌরী প্রায় নিরস্ত্র, তাহার কোমরে কেবল সেই সোনার মুঠযুক্ত ছোরাটি রহিয়াছে। ঝিন্দে আসার প্রকালে শিবশঙ্কর যেটি তাহাকে দিয়াছিলেন। ঘোড়াগুলি মন্থর কদম চালে চলিয়াছে। দ্রুত যাইবার কোনো প্রয়োজন নাই। এই চালে চলিলে ঘণ্টা চারেকের মধ্যে শক্তিগড় পৌঁছানো যাইবে। একদল ভৃত্য তাম্বু ও অন্যান্য অবশ্য ব্যবহার্য দ্রব্যাদি লইয়া সকালেই যাত্রা করিয়াছে। তাহারা বাসস্থানাদি নির্মাণ করিয়া প্রস্তুত থাকিবে। হেমন্তের মধ্যদিন সূর্য তেমন প্রখর নয়। মাঝে মাঝে পথের পাশে বৃদ্ধ শাখাপত্রবহুল পাহাড়ি বৃক্ষ একটু ছায়াও ব্যবস্থা করিয়াছে। তাছাড়া তিস্তার জলপৃষ্ঠ বাতাস ভারী মোলায়েম ও স্নিগ্ধ। গৌরী এদিকে একবারও আসে নাই। এতদিন এক প্রকার রাজপ্রসাদেই অন্তরীণ ছিল। এই মুক্ত দৃশ্যের ভিতর দিয়ে যাইতে যাইতে তাহার মনে পড়িল সেই দিনের কথা, যেদিন সে প্রথম ঝিন্দ স্টেশনে নামিয়া অশ্বপৃষ্ঠে সিংগড়ের পথ ধরিয়াছিল।
বর্তমান দৃশ্যটা ঠিক তাহার অনুরূপ না হইলেও স্মৃতি জাগানিয়া বটে। পথ ঋজু, কিন্তু সর্বদা সমতল নয়, সাগরের ঢেউয়ের মতো তরঙ্গায়িত হইয়া গিয়াছে। বাম পার্শ্বের বিস্তীর্ণ ভূখণ্ড কঙ্করপূর্ণ ও অমসৃণ। এখানে ওখানে দুই চারিটি কঠিন প্রাণ পাহাড়ি গাছের গুল্ম। দক্ষিণে বিষপ্রিল গতিক কিস্তা। সর্বশেষে সমস্ত পার্বত্য দৃশ্যটিকে ঘিরিয়া বলয়াকৃতি নীল পাহাড়ের রেখা। ঘোড়ার পিঠে বসিয়া গৌরী কেমন যেন স্বপ্নাবিষ্ট হইয়া পড়িয়াছিল। প্রস্তরময় পথের উপর ঘোড়ার খুরে সমবেত শব্দ, জিনের চামড়ার মশমশ শব্দ, ঘোড়ার মুখে জিঞ্জিরের ঝিনঝিন শব্দ মিলিয়া একটা ছন্দের সৃষ্টি করিয়াছে। সেই ছন্দের তালে তালে গৌরীর মনটাও কোথায় উধাও হইয়া গিয়াছিল। বিশেষ কোনো চিন্তা মনের মধ্যে থাকে না, অথচ অতি সূক্ষ্ম একটা লতিতন্তু মস্তিষ্কের মধ্যে বিচিত্র আকৃতির ভঙ্গুর জাল বুনিতে থাকে। তাহার মানসিক অবস্থাটা সেইরূপ। সর্দার ধনঞ্জয়ের কণ্ঠস্বরে তাহার দিবা স্বপ্নের জাল ছিঁড়িয়া গেল। সে মুখ ফিরাইয়া দেখিল রুদ্ররূপ কখন পিছিয়ে গিয়াছে। কেবল ধনঞ্জয় তাহার পাশে রহিয়াছেন। ধনঞ্জয় ভ্রুর উপর করতল রাখিয়া সম্মুখ দিকে দৃষ্টি প্রসারিত করিয়া দিলেন। তারপর মৃদুস্বরে কতকটা আত্মগতভাবে বলিলেন, আজ আমাদের অভিযান দেওয়ান কালীশঙ্করের কথা মনে করিয়ে দিচ্ছে। কি আশ্চর্য যোগাযোগ! ১৫০ বছর আগে কে ভেবেছিল যে ঝিন্দ রাজ্যের নাট্যশালায় তার বংশধরেরাই একদিন প্রধান অভিনেতা হয়ে দাঁড়াবে? আশ্চর্য! গৌরী বলিল, এবার তোমার হেয়ালি ছেড়ে আসল গল্পটা আগাগোড়া বলতে হবে সর্দার। আমাকে কেবল ভ্যাবাচাকা খাইয়ে চুপ করে যাবে, সে হবে না। নাও, এখন তো তোমার কোনো কাজ নেই, এবার কালীশঙ্করের কেচ্ছা আরম্ভ করো। ধনঞ্জয় একটু হাসিলেন, বলিলেন, বলছি। বলবার উপযুক্ত সময় উপস্থিত হয়েছে, কারণ যে কাজে আমরা চলেছি তার ফলাফল যে কি হবে তা ভগবানই জানেন। হয়তো শেষ পর্যন্ত তোমার গল্প শোনবার জন্য আমি বেঁচে নাও থাকতে পারি, কিংবা গল্প বলবার জন্য আমি বেঁচে নাও থাকতে পারি। সবই সম্ভব। হয়তো আমরা দুজনেই বেঁচে থাকব, অথচ এ গল্প আর বলা চলবে না। তার চেয়ে এই বেলা সেরে রাখা ভালো। গৌরী একটু ভাবিয়া বলিল, আমি এ গল্প শুনলে যদি কারোর অনিষ্টের সম্ভাবনা থাকে, তাহলে বলবার দরকার কি? ধনঞ্জয় গম্ভীরভাবে বলিলেন, আপনার পূর্বপুরুষ কালীশঙ্কর সম্বন্ধে একটা রহস্যের ইঙ্গিত দিয়ে আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। এমন কাজে আপনাকে ব্রতী করেছি যাতে জীবননাশের সম্ভাবনা। সুতরাং আমার কাছে আপনার একটা কৈফিয়ত প্রাপ্য। সে কৈফিয়ত যদি আমি না দিই, আপনি ভাবতে পারেন যে আমি আপনাকে ঠকিয়ে নিজের কাজ হাসিল করেছি। বেশ, তাহলে বলো। আমি যে গল্প বলবো তাতে শুধু এই কথাই প্রমাণ হবে যে আপনি এ পর্যন্ত অধিকার বহির্ভূত কোনো কাজ করেননি, এবং শেষ পর্যন্ত যদি... ও কথা অনেকবার শুনেছি, এবার গল্প আরম্ভ করো। ধনঞ্জয় বলিতে আরম্ভ করিলেন। গতিশীল সওয়ার দলের অশ্বক্ষুরধ্বনির ভিতর হইতে তাহার অনুচ্চ কণ্ঠস্বর গৌরীর কানে আসিতে লাগিল। সে সম্মুখ দিকে তাকাইয়া শুনিতে লাগিল। গল্প আরম্ভ করবার আগে এ কাহিনী আমি কি করে জানতে পারলাম তা বলা দরকার। রাজপরিবারের এই গুড়ো কাহিনী জনসাধারণের জানবার কথা নয়। বোধহয় বর্তমানে আমি ছাড়া আর কেউ জানে না, শুধু দেওয়ান বজ্রপাণি জানেন। তাকে আমি বলেছি, জাতিতে বৈশ্য হলেও আমরা পুরুষানুক্রমে রাজার পার্শ্বচর ও দেহরক্ষী। এ কথা বোধহয় আগে শুনেছেন। ১৫০ বছর আগে আমার ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ এই পদ প্রথম পেয়েছিলেন। তার নাম ছিল শেঠ চন্দ্রকান্ত। তিনি কি করে তদানীন্তন মহারাজ ধুজ্জটি সিংহের অনুগ্রহভাজন হয়ে ক্রমে তার বন্ধু ও পার্শ্বচর হয়ে উঠেছিলেন, সে কাহিনী এখানে অবান্তর। এটুকু বললেই যথেষ্ট হবে যে তিনি ধুর্জটি সিংহের দক্ষিণ হস্তস্বরূপ ছিলেন। কিন্তু রাজার পার্শ্বচর হয়েও চন্দ্রকান্ত বেনিয়া স্বভাব ছাড়তে পারেননি। সে সময় বেনিয়া ছাড়া অন্য জাতের মধ্যেই লেখাপড়ার রেওয়াজ ছিল না। হিসাব কিতাব লেখার জন্য বেনিয়াদের লেখাপড়া শিখতে হতো।
চন্দ্রকান্ত হিসেব তো লিখতেনই, তার উপর আরেকটা জিনিস লিখতেন যা আজকের দিনে অমূল্য বলে পরিগণিত হতে পারে। সেটি হচ্ছে তদানীন্তন রাজ দরবারের দৈনন্দিন রোজ নামচা, রাজ সংসারের খুঁটিনাটি, রাজ অন্তপুরের জনশ্রুতি, দরবারের কেচ্ছা সবই তার গোপন দপ্তরে স্থান পেত। জীবনের শেষ 15-20 বছর তিনি নিয়মিত এই কার্যটি করেছিলেন। যা হোক, চন্দ্রকান্ত একদিন বৃদ্ধ বয়সে দেহরক্ষা করলেন। তার দপ্তর অন্যান্য হিসাবের খাতার সঙ্গে রক্ষা করা হলো। চন্দ্রকান্তের পর থেকে আমাদের বংশে লেখাপড়ার চর্চা কমে গিয়েছিল। যাদের রাজার পাশে থেকে অস্ত্র চালাতে হবে তাদের আবার বিদ্যাশিক্ষার দরকার কি? কাজেই গত 4 পুরুষের মধ্যে চন্দ্রকান্তের দপ্তর কেউ খুলে পড়লে না। আমি প্রথম এই দপ্তর উদ্ধার করি। তখন আমার বয়স কম, কৌতূহল বেশি। চন্দ্রকান্তের রোজ নামচা পড়তে আরম্ভ করলাম। পড়তে পড়তে মনে হলো একটা উপন্যাস পড়ছি। সেই দপ্তরে দেওয়ান কালীশঙ্করের ইতিহাস পড়ি। 15 বছরের ইতিহাসের ভিতর থেকে কালীশঙ্করের জীবন কাহিনী জল করে ফুটে ওঠে। মনে হয় চন্দ্রকান্ত যে কাহিনী লিখে গেছেন তার প্রধান নায়কই যেন কালীশঙ্কর। আরেকটা জিনিস সেই দপ্তরের সঙ্গে পেয়েছিলাম। আপনি জানেন, হাতির দাঁতের ফলকের উপর ছবি আঁকার জন্য ঝিন্দ চিরদিন বিখ্যাত। এখন প্রতিকৃতি আঁকার শিল্প লোপ পেয়ে গেছে, কিন্তু সে সময় মোগল যুগের শেষ দিকে এই শিল্পের খুব প্রচার ছিল। চন্দ্রকান্তের দপ্তরের সঙ্গে একতারা ছবি আঁকা ফলকও পেয়েছিলাম। ফলকের পিছনে চিত্রাপিত ব্যক্তির নাম লেখা ছিল। সে সময়ের অনেক বড় বড় লোকের ছবি ছিল। রাজা দুর্জটি সিংহের ছবি ছিল, কালীশঙ্করের ছবিও ছিল। তাই কালীশঙ্করের চেহারা আমার জানা ছিল এবং সেজন্যই আপনাদের বাড়িতে তার তৈলচিত্র দেখেই আমি বুঝতে পারি যে এ কালীশঙ্কর ছাড়া আর কেউ নয়। সেই তীক্ষ্ণ চোখ, সেই খড়গের মতো নাক একবার যে দেখেছি সে কখনো ভুলবে না। এতক্ষণে আমার কৈফিয়ত শেষ হলো। এবার গল্পটা শুনুন। গল্পটা রোজ নামচার 1500 পাতার মধ্যেই ছড়ানো আছে। আমি যথাসম্ভব সংকুচিত করে বলছি। ধনঞ্জয় কিছুক্ষণ চুপ করিয়া বোধ করি গল্পটা মনে মনে গুছাইয়া লইলেন। তারপর আবার বলিতে আরম্ভ করিলেন। দপ্তরের 2য় বছরে কালীশঙ্করের নাম প্রথম পাওয়া যায়। প্রথমে দেখি রাজসভায় একজন বাঙালি লড়াকু এসেছে। রাজাকে অনেক রকম অদ্ভুত অস্ত্রকৌশল দেখিয়ে মুগ্ধ করেছে। তারপর দেখি কালীশঙ্কর রাজভ্রাতাদের অস্ত্রগুরু নিযুক্ত হয়েছেন। রাজা তখন বয়সে তরুণ, বংশধর জন্মগ্রহণ করেনি। ক্রমে 3 মাস যেতে না যেতেই দেখতে পাই কালীশঙ্কর রাজসভার প্রধান ওমরা হয়ে দাঁড়িয়েছেন। কি শিকারে, কি মন্ত্রণায়, কি বিলাস বাসনে! কালীশঙ্কর না হলে রাজার এক দণ্ডও চলে না। কালীশঙ্করকে চন্দ্রকান্ত প্রথম একটু ঈর্ষার চোখে দেখতেন, কিন্তু ক্রমে তিনিও কালীশঙ্করের সম্মোহন শক্তিতেই বশীভূত হয়ে পড়লেন। 2য় বৎসরের শেষাশেষি দেখি চন্দ্রকান্ত তার দপ্তরে ভাই কালীশঙ্কর লিখতে আরম্ভ করছেন। তারা দুজনে যেমন রাজার ডানহাত বাহাত, তেমনি পরস্পর প্রাণপ্রতিম বন্ধু হয়ে উঠেছেন। কেউ কারোর কাছ থেকে কোনো কথা গোপন করেন না। 4র্থ বর্ষে রাজ্যের সাবেক মন্ত্রী মারা গেলেন। এইবার কালীশঙ্করের চরম উন্নতি হল। রাজা তাকে মন্ত্রী নিযুক্ত করলেন। রায়দেওয়ান কালীশঙ্কর রাজ্যের কর্ণধার হয়ে উঠলেন। একজন বিদেশির এই উন্নতিতে অনেকের চোখ টাটালো বটেই, কিন্তু কার্যদক্ষতার কূটবুদ্ধিতে রায়দেওয়ানের সমকক্ষ কেউ ছিল না। তাই কেউ উচ্চবাচ্য করতে পারল না। চন্দ্রকান্ত অবশ্য খুব খুশি হলেন। দুজনের মধ্যে বন্ধুত্ব এত প্রগাঢ় হয়ে উঠেছিল যে একজন অন্যজনের পরামর্শ না নিয়ে কোনো কাজ করতেন না। তারপর আরও 2 বছর কেটে গেল। এই সময় কালীশঙ্করের শ্রেষ্ঠ কীর্তি ঝিন্দের সঙ্গে ইংরেজ সরকারের মিত্রতামূলক সন্ধি। তিনি এমন সুকৌশলে রাজার মর্যাদা রেখে এই কাজ সুসম্পন্ন করলেন যে রাজা রাজ্যের বাহ্য ও আভ্যন্তরীণ সমস্ত শাসন পালনের ভার তার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত আনন্দে দিন যাপন করতে লাগলেন। এইভাবে রাজ্য সুশৃঙ্খলায় চলতে লাগল। কোথাও কোনো গণ্ডগোল নেই। কেবল একটি বিষয়, রাজা ও প্রজারা একটু নিরানন্দ 35 বছর বয়স পর্যন্ত রাজার বংশধর জন্মগ্রহণ করল না।
রাজার 3 রানী, 3 জনেই নিঃসন্তান। রাজা হোমযজ্ঞ, দৈব কার্য অনেক করলেন, কিন্তু কিছুতেই কোনো ফল হলো না। হতাশ হয়ে রাজা শেষে মহাপণ্ডিত রাজগুরুর শরণাপন্ন হলেন। রাজগুরু অনেক চিন্তার পর বললেন, একটি মাত্র উপায় আছে। এই পর্যন্ত বলিয়া ধনঞ্জয় থামিলেন। গৌরী সাগ্রহে বলিল, তারপর? আরও কিছুক্ষণ নীরব থাকিয়া ধনঞ্জয় বলিলেন, প্রাচীনকালে নিয়োগ প্রথা বলে একটা জিনিস ছিল, জানেন? স্তম্ভিত হইয়া গৌরী বলিল, জানি। ধনঞ্জয় বলিতে লাগিলেন, ঝিন্দে পোষ্যপুত্র গ্রহণের বিধি নেই, কিন্তু অবস্থা বিশেষ নিয়োগ প্রথা আবহমান কাল থেকে চলে আসছে। রাজবংশে প্রায় 200 বছর আগে এই রকম ব্যাপার করতে হয়েছিল। গুরু নজির দেখিয়ে রাজাকে সেই পথ অবলম্বন করতে উপদেশ দিলেন। ব্যাপারটা বোধ হয় এবার বুঝতে পেরেছেন? অপুষ্টস্বরে গৌরী বলিল, কালীশঙ্কর? ধনঞ্জয় ঘাড় নাড়িলেন। প্রকাশ্যে এক মহাপুত্রেষ্টি যজ্ঞের আয়োজন হল, কিন্তু ভেতরে ভেতরে যজ্ঞটিকা পড়লেন রায়দেওয়ান কালীশঙ্কর। রাজা, রাজগুরু আর স্বয়ং কালীশঙ্কর ছাড়া একথা আর কেউ জানল না, এমনকি রানী পর্যন্ত না। সেকালে অনেক রকম ওষুধ ছিল। যা হোক, যথাসময়ে পাটরানী পদুমা দেবী এক কুমার প্রসব করলেন। রাজ্যে মহা সমারোহে পড়ে গেল। দেশ দেশান্তর থেকে অভিনন্দন এলো। রাজা ধৈর্যটি সিং কিন্তু উৎসবে যোগ দিতে পারলেন না। তিনি রাজপ্রসাদে নিজেকে আবদ্ধ করে রাখলেন। ক্রমে যত দিন যেতে লাগলো, রাজার মুখ ততই অন্ধকার হতে লাগল। একটা অসূয়া মিশ্রিত অবসাদের ভার তার প্রসন্ন চিত্তকে গ্রাস করিয়া নিল। সর্বদাই ভ্রুকুটি করে থাকতেন। সবাই হাসি মশকরার প্রসঙ্গ উঠলে ক্রুদ্ধ সন্দিগ্ধ হয়ে ওঠেন। রাজকুমারের বয়স বাড়তে লাগল, কিন্তু রাজা কুমারকে স্পর্শ করেন না। ঘৃণা ভরে তাকে নিজের সুমুখ থেকে সরিয়ে দেন। ওদিকে কালীশঙ্করের সঙ্গে তার সম্বন্ধ এমন হয়ে দাঁড়ালো যে সাধারণের দৃষ্টি আকর্ষণ করতে লাগল। আগে মুহূর্তের জন্য কেউ কাউকে ছেড়ে থাকতে পারতেন না, এখন কেবল রাজকার্য ব্যাপদেশ দেখা হয়। যে 2-4টে কথা হয় তাও রাজকীয় ব্যাপার সংক্রান্ত। বয়সের সম্পর্ক ক্রমে লুপ্ত হয়ে গেল। এইভাবে দিন কাটতে লাগল। রাজকুমার হরগৌরী সিং বড় হয়ে উঠতে লাগলেন। কুমারের বয়স তখন 5 বছর। তখন থেকে রাজসভায় কানাঘুষা আরম্ভ হলো। কুমার যতই বড় হচ্ছেন, কালীশঙ্করের সঙ্গে তার চেহারার সাদৃশ্য ততই স্পষ্ট হয়ে উঠেছে। সকলেই তা লক্ষ্য করলে। আড়ালে ইশারা ইঙ্গিত, চোখ ঠাড়াঠাড়ি চলতে লাগল। রাজা তখন মদ ধরেছেন, অষ্টপ্রহর মদে ডুবে থাকেন। সবাই যখন আসেন তখন চারিদিকে কিছুই লক্ষ্য করেন না। সভাসদরা নানাভাবে তাকে প্রসন্ন করবার চেষ্টা করে, কিন্তু তাদের কথা শুনতে পান না। ভ্রুকুটি ভয়ালো মুখে বসে থাকেন। আরও কয়েক বছর কেটে গেল। রাজা থেকেও নাই, তাই সভাসদদের স্পর্ধা ক্রমে বেড়ে গিয়েছিল। কুমারের যখন 8 বছর বয়স, তখন এক কাণ্ড হলো। শুনছিলেন লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় উপন্যাস ঝিন্দের বন্দি, 6ষ্ঠ পর্ব। গল্প পাঠে আপনাদের সাথে ছিলাম আমি রাবেয়া রাবু। এই পর্বের পরবর্তী পর্বের লিঙ্ক পেয়ে যাবেন এই পর্বের ডেসক্রিপশন বক্সে। আমার গল্প ভালো লাগলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত। আমার পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের নোটিফিকেশন গল্পে দেওয়ার সাথে সাথে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের সবার খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।